Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি 6.3.1। এখানে তোমাদের কিন্তু একটা পিআই রয়েছে, অর্থাৎ এখানে পিআই যেহেতু রয়েছে তার মানে এখানে ক্লাস টেস্টের একটা ব্যাপার রয়েছে। এই ক্লাস টেস্টে তোমাদেরকে যদি ভালো করতে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ক্লাস টেস্টে কিন্তু তোমাদের ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজ পাওয়ার একটা ব্যাপার রয়েছে, তাই এই ভিডিওটি তোমাদেরকে অবশ্যই বুঝে যেতে হবে, না হলে তুমি কিন্তু ত্রিভুজ কখনোই পাবে না। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অষ্টম ও নবম শ্রেণীর ইংরেজি অনলাইন ব্যাচে ভর্তি চলছে। এই অনলাইন ব্যাচের ক্লাসগুলো হবে জুম অ্যাপে, সহজ হ্যান্ডনোট প্রদান করা হবে যা থাকবে বাংলা সহ। ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ করো 01714137706 হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমরা সরাসরি কলও করতে পারো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। প্রতি মাসে সামান্য পরিমাণ সম্মানী প্রদান করে তোমরা এই কোর্সটি করতে পারবে, যাতে হয়ে উঠবে তুমি এই কারিকুলামের সেরাদের সেরা। ওই শিক্ষার্থী, প্রথমে আমাদের ইনস্ট্রাকশনটা ভালোভাবে বুঝতে হবে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু অনেক ইজি লাগবে। আর যদি ইনস্ট্রাকশনটা ভালোভাবে বুঝতে না পারো তাহলে তোমাদের জন্য এটা হার্ড হয়ে দাঁড়াবে। রিড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য টেক্সট, ইথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবার। ওকে, বিলো মানে নিচে। তারপরে নিচে আমাদের কিন্তু একটা এই যে চাইল্ড লেবার সম্পর্কে একটা টেক্সট দেওয়া রয়েছে। এই যে এই টেক্সটটি আমাদেরকে পড়তে হবে। ক্লিয়ার? এই টেক্সটটি পড়ার পরে কি করতে হবে দেখো, ইন গ্রুপে ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস দ্যাট রিফ্লেক্ট ফর্মাল ফিচার্স। ওকে, আচ্ছা, তারপর দেখতে হবে যে কোন কোন সেন্টেন্সে ফর্মাল বৈশিষ্ট্যগুলো রয়েছে অ্যাজ গিভেন ইন দ্য টেবিল বিলো। নিচে টেবিল দেওয়া রয়েছে, সেই টেবিলের দেখো এখানে কিন্তু টেবিল দেওয়া রয়েছে। এই টেবিলটা কিন্তু আমাকে অ্যান্সার করতে হবে। এখানে বুঝে যাও, আমাকে অ্যান্সার করতে হবে কিন্তু এই টেবিলটার। ওকে, সো এই টেবিলের অ্যান্সার যখন করবো আমাকে আগে টেবিলটা বুঝতে হবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল। ওকে, বলা হচ্ছে প্রথমটা উদাহরণস্বরূপ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখি এখানে টেবিলে দেওয়া হচ্ছে ফিচার্স অফ ফর্মাল রাইটিংস। ফর্মাল রাইটিংসের যে ফিচার্সগুলো রয়েছে, সেন্টেন্সেস ইউজড ইন, বলা হচ্ছে আমাদের যে উপরে টেক্সটগুলো দেওয়া রয়েছে, টেক্সটটি দেওয়া রয়েছে, এই টেক্সটের কোন সেন্টেন্সে সেটা ব্যবহার করা হয়েছে। দেখো প্রথমটি আমরা পরে বুঝবো, প্রথমটি যেটা দেওয়া রয়েছে এটা পরে বুঝবো। ওকে, সবচেয়ে ভালো হবে আমরা প্রথমে এই 2 নম্বরটা বুঝবো। দেখো এই যেটা বুঝবো, ইউজ অফ প্যাসিভ ফর্ম। ওকে, এখানে কোথায় প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে, তাহলে প্যাসিভ ফর্ম কোন কোন সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে, সেন্টেন্স নাম্বারগুলো আমরা যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের জন্য ইজি হবে। আমরা যদি 1 বাই 1 খুঁজে নেই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছো? তাহলে প্যাসিভ ফর্মটা কি জিনিস তোমাদেরকে আগে সেটা বুঝতে হবে, দেন প্যাসিভ ফর্মটা খুঁজতে হবে। চলো আগে প্যাসিভ ফর্ম কোনটাতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমি অ্যান্সার লিখে রেখেছি 1 এবং 6 নম্বর লাইনে প্যাসিভ ফর্ম রয়েছে। কত লাইন? 1 এবং 6। চলো আগে 1 নম্বর লাইনটা একটু দেখি আমরা। তাহলে আমরা এই গল্পে চলে যাচ্ছি। গল্পের নাম্বার 1 লাইন দেখো, এই যে নাম্বার 1 লাইন এখানে শেষ, মানে এই লাইনটা এখানে শুরু। চাইল্ড লেবার ইজ ডেসক্রাইবড। দেখো প্যাসিভ বোঝার জন্য সহজ বুদ্ধি হলো ভার্ব পর্যন্ত দেখা, বাকিগুলো কিছু দেখার দরকার নেই। আমি আবারও বলছি, ভার্ব পর্যন্ত আমরা দেখব। তাহলে দেখো এখানে ভার্ব রয়েছে ইজ, অক্সিলারি ভার্ব কি রয়েছে বলতে কি ইজ। এখন যেহেতু এখানে অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, এরপরে কিন্তু একটা মেইন ভার্ব দেওয়া রয়েছে এবং তার পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, ডেসক্রাইবড ইডি যুক্ত করা আছে, তাই না? তাহলে মনে রাখবা, আমরা জানি নর্মালি অ্যামিজার বা ওয়াজওয়ার ইত্যাদির পরে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। যেহেতু এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত নাই কিন্তু মূল ভার্বের পিপি ফর্ম করা আছে, তার কারণে এটাকে প্যাসিভ ধরবো। তাহলে প্যাসিভ দ্বারা সহজ বুদ্ধি কি, টেন্স মিলবে না। আমরা জানি অ্যামিজার, ওয়াজওয়ার, হ্যাঁ, ইত্যাদির পরে কি থাকবে, আইএনজি থাকবে, কিন্তু এখানে ইজ আছে, কি আছে বলো দেখি, ইজ আছে কিন্তু আইএনজি নাই। যদি থাকতো তাহলে এটা প্যাসিভ হতো না। ক্লিয়ার? তাহলে কিন্তু প্যাসিভ হতো না। আবার আরেকটা বাক্য দেখো, ইট ইজ এ, এরপরে ইজের পরে কিন্তু এ আছে, তাহলে এটা কিন্তু আলাদা বিষয়। যদি ইজ বা অ্যামিজার বা ওয়াজওয়ারের পরে মেইন ভার্ব থাকে আর তার সঙ্গে যদি আইএনজি না থাকে তাহলে চোখ বন্ধ করে সেটা প্যাসিভ। কথা বুঝতে পেরেছো? তাহলে এই যে আমরা নাম্বার 1 লাইনটাকে কি বলছি বলে দেখি, প্যাসিভ। ওনারা চেয়েছেও কিন্তু প্যাসিভ, তাই না? আচ্ছা, এবার 6 নম্বর লাইনে দেখবো একটু। 6 নম্বর লাইনটা দেখো, এই যে 6 নম্বর লাইন, ইন এডিশন, একটা কমা আছে, এটা হচ্ছে বাদ, দে হলো সাবজেক্ট, আর ওই যে অ্যামিজার পাইছি, অ্যামিজারের পরে কি হওয়ার কথা ছিল, আইএনজি। দেখো কিন্তু এখানে অ্যামিজারের পরে কি নেই, আইএনজি নাই, কিন্তু মূল ভার্বের পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া রয়েছে। তাই আমরা এই 6 নম্বর লাইনটাকে কি বলবো, প্যাসিভ। এই 6 নম্বর লাইনটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা প্যাসিভ নিয়ে আর কোনো টেনশনে পড়বে না। তারপরে প্যাসিভ কেমন হবে, সাহায্যকারী ভার্বের সঙ্গে টেন্সের মিল থাকবে না, যেমন অ্যামিজার, ওয়াজওয়ার ইত্যাদির পরে আইএনজি থাকবে, শ্যাল বি, উইল বি ইত্যাদির পরে আইএনজি থাকবে।
ওকে, ক্যান, কুড, শ্যাল, শুড ইত্যাদির পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছো? এইগুলো কিন্তু আমরা পরের চ্যাপ্টারে গিয়ে শিখবো, তাই আমি এখানে লিখে দিচ্ছি না, কারণ এটা পরের চ্যাপ্টার আমাকে শিখতেই হবে, এই বইয়েই শেখানো রয়েছে। এখানে কিন্তু আমাদের টেন্স শেখানো হয়েছে, হ্যাঁ, এখানে আমরা রাইট ফর্ম ভার্ব শেখানো হয়েছে। সো এই চ্যাপ্টারটা পুরোটাই গ্রামারের, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা এখানে কি করবো, যখন উত্তর লিখবো কত কত নম্বর লাইন লিখবো বলো দেখি। এখানে এই জায়গায় আমরা বলে দিব যে কোথায় কোথায় রয়েছে, 1 নম্বর লাইনে রয়েছে আর 6 নম্বর লাইনে রয়েছে। ক্লিয়ার? এবার দেখো ইউজ অফ লং সেন্টেন্সেস, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। প্রিয় শিক্ষার্থী, লং সেন্টেন্স হলেই হবে না, সেটাকে কম্পাউন্ড বা কমপ্লেক্স হতে হবে। তাহলে কম্পাউন্ড কি, কমপ্লেক্স কি, এগুলো আগে আমাকে বুঝতে হবে, এগুলো চিহ্নগুলো একটু জানতে হবে। যতটুকু বুঝতে পারবো চিহ্ন দেখে বুঝতে পারবো। ওকে, চিহ্নগুলো যদি আমরা একবার বুঝে যাই তাহলে আমাদের কখনোই এটাতে প্রবলেম হবে না। চলো আগে উত্তর কত নম্বর লাইনে আছে একটু দেখে নিই আমরা। হ্যাঁ, 3 এবং 5 নম্বর লাইনে রয়েছে। কত কত? 3 এবং 5। চলো 3 নম্বর লাইনে সবার আগে যাই। এই যে 3 নম্বর লাইন, 3 নম্বর লাইন শুরু হয়েছে এখান থেকে, কিন্তু দেখো ইট হ্যাজ বিন গোয়িং, দেখো হ্যাজ বিনের পরে কিন্তু আইএনজি আছে, গোয়িং অন ফর মোর দেন 200 ইয়ার্স। তারপর দেখো লেখা আছে অ্যান্ড। মনে রাখবা, যদি একটি বাক্যের মাঝে, বাক্যের কোথায় মাঝে অ্যান্ড যুক্ত থাকে, তারপরে অর যুক্ত থাকে, ওকে, কি যুক্ত থাকে বলে কি? অর। তারপরে কি যুক্ত থাকে বলে কি? অ্যান্ড, বাট, আর কি যুক্ত থাকে? বাট। আমি আবার বলছি, বাট থাকতে পারে, অর থাকতে পারে, আর অ্যান্ড। যে সেন্টেন্সগুলোর মাঝে অ্যান্ড, বাট, অর থাকবে, অর্থাৎ অ্যান্ড, বাট, অর এর পরে সাবজেক্ট থাকবে বা অন্য কোনো ভার্ব থাকবে, এরকম যদি পাওয়া যায় তাহলে সেটাকে আমরা চোখ বন্ধ করে কম্পাউন্ড বাক্য বলবো। ক্লিয়ার? তাহলে কম্পাউন্ড বাক্যের চিহ্ন কি এখানে বলো দেখি? এই যে অ্যান্ড, বাট, অর, এখানে দেখো অ্যান্ড আছে, এখানে অ্যান্ড আছে, আছে না? এই অ্যান্ডের পর আবার দেখো ভার্ব আছে। ওকে, সো এখানে বোঝা যাচ্ছে অ্যান্ডের আগে একটা সেন্টেন্স, পরে আরেকটা সেন্টেন্স, এই জন্য এটাকে কি বলা হবে? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে 3 নম্বর বুঝলাম। এবার 5 নম্বরটা দেখবো আমাদের কোন ধরনের সেন্টেন্স। এই যে 5 নম্বরটা এখানে শেষ, তার মানে শুরু হয়েছে উপরে দেখো, এই যে 4 নম্বরের পরে শুরু হয়েছে, চিলড্রেন এমপ্লয়েড ইন দিস রিজিয়নস আর অফেন সাবজেক্টেড, হ্যাঁ, টু ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশনস অ্যান্ড লং ওয়ার্কিং আওয়ার্স। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে কিন্তু আরেকটা জিনিস বুঝবো আমরা। হ্যাঁ, এই জায়গায় যদি আমরা বুঝি, দেখো এখানেও কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব রয়েছে আর মূল ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি নেই। তার মানে আমরা এই 4 নাম্বারটাকেও কিন্তু প্যাসিভ বলতে পারবো। ক্লিয়ার? তাই এই 4 নাম্বারটাকেও প্যাসিভ বলতে পারবো, কিন্তু আমি 4 নাম্বারটাকে আর প্যাসিভ বলিনি তখন। কেন বলো? কারণ ওনারা উত্তর চেয়েছে 2টা করে। কটা করে চেয়েছে? 2টা। দেখো এখানে কটা করে অপশন দেওয়া আছে? 2টা। আমরা 2টা পেয়ে গেছি, গল্প শেষ করে দিয়েছি। তুমি চাইলে 3টাও যোগ করে দিতে পারবে। আর অর্থাৎ একই সেন্টেন্স 2 জায়গায় 3 জায়গায় উত্তর হলে দোষের কিছু হবে না। ক্লিয়ার? তাহলে দেখি আমরা বুঝি, ওয়ার্কিং কন্ডিশনস অ্যান্ড লং ওয়ার্কিং আওয়ার্স হুইচ, দেখো এই যে বাক্যের মাঝে কমা আছে এবং হুইচ ক্যান, এইখানে হুইচের পরে কি আছে? অক্সিলারি ভার্ব আছে। মনে রাখবা, এইখানে দেখো এই বাক্যে কিন্তু অক্সিলারি ভার্ব ছিল আর সাবজেক্টেড, এইখানে কিন্তু আমাদের ভার্ব হয়েছে ক্যান, লিড, আছে কি নাই? যেহেতু এরকম রয়েছে তাহলে আমরা বুঝতে পারি এখানে 2টি সাবজেক্ট 2টি ভার্ব রয়েছে। তার মানে একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। ওকে, কম্পাউন্ডে কি থাকবে? অ্যান্ড, বাট, অর থাকবে। আর কমপ্লেক্সে কি থাকবে? 2টি সাবজেক্ট হবে এবং 2টি ভার্ব হবে। দেখুন এখানে দেখো সাবজেক্ট কি আছে? চিলড্রেন। এইখানে সাবজেক্ট নেই, মানে সাবজেক্ট চিলড্রেনই হলো, কিন্তু ভার্ব কিন্তু আলাদা করে করা আছে এবং মাঝে কমা আছে এবং হুইচ আছে। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সগুলো চিনব কি দেখে? ক্লিয়ার? এই কমপ্লেক্স সেন্টেন্সগুলো চেনা তোমাদেরকে কিছু বুদ্ধি বলি আমি। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে শোনো। হ্যাঁ, দেখো এখানে লিখে দিচ্ছি সিন্স। তাহলে যে সেন্টেন্সের শুরুতে সিন্স থাকবে, অ্যাজ থাকবে, হ্যাঁ, হোয়েন থাকবে, সেগুলো কি হবে বলে কি? কমপ্লেক্স। এগুলো কোথায় থাকবে বলে দেখি? শুরুতে। ওকে, তারপরে কি বলছি বলো দেখি? বাক্যের মাঝে গিয়ে, হ্যাঁ, কি থাকতে পারে? হু। তারপরে কি থাকতে পারে? হুইচ। এগুলো তোমরা স্ক্রিনশট করে নিবা। তারপরে কি থাকতে পারে? হোয়াট। হ্যাঁ, তারপরে কি থাকতে পারে? দ্যাট, অর্থাৎ ডাব্লিউএস গুলো, হায়ার। ওকে, এই যে আমি ওয়ার্ডসগুলো বললাম এগুলো কিন্তু সিম্পলের চিহ্ন। তারপরে আরও সিম্পলের কিছু চিহ্ন রয়েছে। হ্যাঁ, সরি, কমপ্লেক্সের আরও কিছু চিহ্ন রয়েছে। যেমন বাক্যের শুরুতে ইফ থাকতে পারে, হ্যাঁ, আনলেস থাকতে পারে। কি থাকতে পারে বলতে কি? আনলেস, ইফ অথবা আনলেস। ওকে, তোমাদের পরীক্ষায় যে এটা আসবে তা কিন্তু নয়, তোমরা বুঝতেই পারছো, তাই না? তাহলে এগুলো আমাকে শিখতে হবে, শিখে আমরা এগুলো প্রয়োগ করবো পরে। শিখে কি করবো বলতে কি? প্রয়োগ। যে কোনো বাক্য দিবে সেই বাক্য থেকে আমরা যেন বের করতে পারি। আবার কি থাকতে পারে বলতে কি? দো থাকতে পারে, দো থাকতে পারে। হ্যাঁ, তারপরে কি থাকতে পারে বলতে কি? অল দো থাকতে পারে। হ্যাঁ, এইগুলো যদি বাক্যের শুরুতে থাকে, কোথায় থাকে? বাক্যের শুরুতে। তাহলে বাক্যের শুরুতে কোনগুলো থাকে? সিন্স, অ্যাজ, হোয়েন, ইফ, আনলেস, দো, অল দো। ওকে, তবে বাক্যের মাঝে কি থাকতে পারে? হু, হুইচ, হোয়াট, দ্যাট, হায়ার। আবার বাক্যের মাঝে আরও কিছু জিনিস রয়েছে, যেমন সো দ্যাট। কি বলো দেখি? সো দ্যাট থাকতে পারে। ওকে, আবার ইন অর্ডার দ্যাট থাকতে পারে, ইন অর্ডার দ্যাট। ওকে, তারপরে কি থাকতে পারে বলো দেখি? বাক্যের মাঝে কি থাকতে পারে? সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো
ডট ডট দ্যাট, মানে সো এক জায়গায় দ্যাট এক জায়গায়। তাহলে এই যে চিহ্নগুলো যদি পাই কোনো বাক্যে, তাহলে আমরা চোখ বন্ধ করে সেটাকে কি বলবো বলে দেখি, কমপ্লেক্স। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে কোনো টেক্সট যদি দেয় শিক্ষক, দিয়ে বলে যে এখান থেকে তুমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বা প্যাসিভ বের করে দাও, আশা করছি তোমরা পারবে। তাহলে প্যাসিভ এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আর কারো ঝামেলা রইল না। এইবার আমরা দেখব পরের পাঠটুকু। আচ্ছা, আমরা কিন্তু দেখো দুইটা কাজ শেষ করলাম। এবার দেখো লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি কোহেসিভ ডিভাইসেস। তারপরে কোহেসিভ ডিভাইসেস আমরা কিন্তু চিনি, আগের অধ্যায়ে পড়েছিলাম, তাই না? যদি কোহেসিভ ডিভাইস পাই আর লিটারারি ল্যাঙ্গুয়েজ বা একাডেমিক ভোকাবুলারি যদি পাই, ওকে, চলো এগুলো এবার একটু ঠান্ডা মাথায় বুঝবো। ওকে, দেখি উত্তর কত নাম্বার লাইনে আমি রেখেছি। আচ্ছা দেখো, লিটারারি ল্যাঙ্গুয়েজের 6 এবং 7 নম্বর লাইনে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি বললাম দোষের কিছু হবে না, আমি একটু আগে বলেছিলাম, মানে একটি সেন্টেন্স দুই জায়গায় উত্তর হতে পারে, তাই না? যেমন দেখো পেসিফে কিন্তু আমরা 6 নিয়েছিলাম, ওকে, আবার এইখানেও কিন্তু আমরা গিয়ে 6 নিচ্ছি, বুঝতে পারছো? তোমরা পেসিভের জায়গায় পেসিভের সূত্রটা প্রয়োগ করেছি, আবার এইখানে 6 নাম্বার গিয়ে দেখবো এখানে আমরা লিটারাল ল্যাঙ্গুয়েজ বা একাডেমিক ওয়ার্ড রয়েছে বা কোহেসিভ ডিভাইস রয়েছে, তাই না? তাহলে কত কত যাবো, 6, 7, এবং তবে 7 দেখো আর এক জায়গায় উত্তর আছে, তাই না? সো এটা নিয়ে একই জিনিস, মানে একই সেন্টেন্স 2-3 জায়গায় উত্তরে যেতে পারে। তাহলে এবার দেখবো কত, 6 এবং 7। চলো 6 এবং 7 খুঁজি। এই যে 6 শুরু হলো কিন্তু এখানে ইন এডিশন দে আর পেইড। এই যে দে আর পেইড, এই অংশটা দেখে কিন্তু আমরা বুঝেছিলাম পেসিভ। ওকে, কি দেখে বুঝেছিলাম বলতে কি, পেসিভ। এখন দেখবো এখানে আমাদের কোনো রকম কোহেসিভ ডিভাইস আছে কিনা বা লিটারারি বা একাডেমিক ওয়ার্ডস আছে কিনা, দেখি একটু খুঁজি। দেখো এই যে বাক্যটা রয়েছে, এই বাক্যে কিন্তু আমাদের কোনো রকম কোহেসিভ ডিভাইস নেই, কিন্তু এখানে আমাদের কি একাডেমিক ওয়ার্ডস রয়েছে, যেমন ওয়েজেস, এটাকে এগুলোকে কি বলা হয়, একাডেমিক ওয়ার্ডস। ওকে, ওয়েজেস আছে এখানে, তারপর ডিনাইড আছে এখানে, ক্লিয়ার? তাহলে ওয়েজেস, ডিনাইড, এগুলো কি একাডেমিক ওয়ার্ডস। ওকে, এবার 6 দেখলাম, এবার দেখবো 7। এই 7 নাম্বার লাইনটা শুরু হয়েছে এখানে, দেখো অন দ্য আদার হ্যান্ড। এই যে প্রিয় শিক্ষার্থী, অন দ্য আদার হ্যান্ড কিন্তু আমাদের একটা কোহেসিভ ডিভাইস, আমরা জানি। হ্যাঁ, তাহলে অন দ্য আদার হ্যান্ড কি একটা বলে দেখি আমাদের কোহেসিভ ডিভাইস। ওকে, তারপরে দেখো আরো কোহেসিভ ডিভাইস রয়েছে এখানে, সাসেস দাগ করে রেখেছি আমি, সাসেস, এটাও কিন্তু আমাদের কোহেসিভ ডিভাইস। আবার এখানে একাডেমিক ওয়ার্ডগুলো দেখো, প্র্যাকটিক্যাল, অল্টারনেটিভ। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এইখানে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম। আবার এইটাকে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্সের জায়গায়ও বসায় দিতে পারবো বা কম্পাউন্ড সেন্টেন্সের জায়গায়ও বসিয়ে দিতে পারবো। দেখুন কম্পাউন্ডের চিহ্ন কিন্তু এখানে রয়েছে, কারণ লং সেন্টেন্স এটা। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো? যেহেতু 2টা করে উত্তর দরকার ছিল, তাই আমরা 2টা করে নিয়েছি। ওকে, এইবার যাবো আমরা হচ্ছে এই গল্পের লাস্ট পার্টে। ওকে, ইউজ অফ সেন্টেন্সেস ফুলি ইলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড। ওকে, বলো যে সেন্টেন্সগুলো একদম পুরোভাবে ব্যবহার করা হয়েছে, একদম বিস্তারিতভাবে। ওকে, দেখি উত্তর কত কত নম্বর লাইনে আমি তোমাদের জন্য রেখেছি, 2 নম্বর এবং 7 নম্বর লাইন। ওকে, আমরা 7 নম্বর লাইনটা একটু আগে দেখলামই, এই যে 7 নম্বর লাইনটা পড়লাম, অনেক বড় করে দেওয়া রয়েছে। দেখো এই যে 7 নম্বর লাইনটা কত বড়, দেখছো? ইলাবোরেটেড, মানে বিস্তারিত, বড়। ওকে, তাহলে এটা নিয়ে আর কোনো আলোচনাই নাই, এটা ইলাবোরেটেড। এটা কি বলো দেখি, ইলাবোরেটেড। ওকে, কত কত নম্বর লাইন দেখলাম আমরা, বলো দেখি। এখানে দেখি 2 এবং 7। তাহলে এবার 2 নম্বর লাইনটা একটু দেখবো। ওকে, সেন্টেন্স নাম্বার 2। এই দেখো সেন্টেন্স নাম্বার 2টা শুরু হয়েছে এইখানে, দেখো কত বড়, শেষ হয়েছে কোথায়, এখানে। তাহলে এগুলোকে বলা হবে ইলাবোরেটেড। তাহলে ইলাবোরেটেড সেন্টেন্সগুলো দেখো 1, 2, 3, মিনিমাম 2-3টা লাইন থাকছে, তাই না? আবার দেখো 7 নম্বর লাইনে গিয়ে দেখবো আমরা কতগুলো রয়েছে, বলো দেখি। 7 নম্বর লাইনে দেখো 1, 2, 3, 4। কি বুঝতে পেরেছো? তাহলে এই যে ইলাবোরেটেডগুলো বিস্তারিত বা বড় হবে। এবার আমরা দেখো এটা সব শেষ করে ফেললাম, প্রথমটা বুঝবো। এটা কিন্তু ওনারা বুঝিয়ে দিয়েছেন, জাস্ট আমি একটু যোগ করে দিব। দেখো ইউজ অফ ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস। এখানে কিছু আমাদের ফর্মাল চয়েস ওয়ার্ডস ইউজ করা হয়েছে। এই ফর্মাল চয়েস ওয়ার্ডসগুলো হলো অ্যাডজেক্টিভ হতে পারে, যেমন পটেনশিয়াল, ডিগনিটি, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছো? তাহলে এখানে আরও একটা আমার দরকার। দেখি এখানে আমি উত্তর কত নম্বর রেখেছি, এখানে 1 নম্বরের জন্য প্রথমে উত্তর রেখেছি 4 নম্বর সেন্টেন্স। কত নম্বর সেন্টেন্স বলে দেখি, 4। সো এই 4 নম্বর সেন্টেন্সটা একটু আমরা বুঝবো এবার। দেখি নাম্বার 4, এই যে নাম্বার 4, এই যে এখানে শেষ, তারপরে এখানে শুরু। দ্য ইউজ অফ চাইল্ড লেবার ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ রেইজেস এ রেঞ্জ অফ ইথিক্যাল, এল আছে দেখো, অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে যে সেন্টেন্সগুলো কি থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, সেগুলোকে আমরা কি বলতে পারবো বলো দেখি। এই যে এই কথাটা আমরা বলবো হচ্ছে ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো? তাহলে ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস হলো কি, অ্যাডজেক্টিভের ইউজ হবে। প্যাসিভ মানে কি, অক্সিলারি ভার্বের সঙ্গে টেন্সের মিল থাকবে না, অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের পিপি ফর্ম থাকবে। যে কোনো অক্সিলারি ভার্বের পরে কি থাকবে, মেইন ভার্বের পিপি ফর্ম। তবে অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্বের পিপি ফর্ম মানেই হলো প্যাসিভ। আমি আবারও বলি, প্যাসিভের সংজ্ঞাটা একটু বলে দিচ্ছি। প্যাসিভটা কেমন বলো দেখি, এই যে আমি লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ, এখানে লিখে দিচ্ছি অক্সিলারি ভার্ব। কি বলো দেখি, অক্সিলিয়ারি ভার্ব। ওকে, অক্সিলিয়ারি ভার্ব প্লাস হচ্ছে মেইন ভার্বের পিপি। কি বলো দেখি, মেইন ভার্বের পিপি। যদি মেইন ভার্বে আমরা কি পাই, পিপি, মানে পাস্ট পার্টিসিপল পাই, সেটাকে আমরা প্যাসিভ বলে দিব। ক্লিয়ার? ওকে, ডান। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো? এবার দেখো ইউজ অফ লং সেন্টেন্সেস, কম্পাউন্ড আর কমপ্লেক্স। কম্পাউন্ডের চিহ্ন আমি তোমাদেরকে উপরে বলেছিলাম, এইখানে দেখো যে কম্পাউন্ডের চিহ্ন মাত্র 3টা। অ্যান্ড এই যে এই জায়গায় বলেছে, এই যে দেখো, এটা স্ক্রিনশট করে নাও। অ্যান্ড, বাট, অর,
ওকে। আর কমপ্লেক্স চিহ্ন কিন্তু এগুলো বাক্যের শুরুতে থাকতে পারে যে সিন্স, অ্যাজ, হোয়েন, হ্যাঁ, ইফ, আনলেস, দো, অল, এগুলো বাক্যের শুরুতে থাকবে। হু ইজ, হোয়াট, দ্যাট, হোয়ার, দেয়ার, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, এগুলো বাক্যের মাঝে থাকবে। যদি থাকে সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছো? এইবার দেখো হচ্ছে ফুলি, এবার দেখো যে একাডেমিক ওয়ার্ডসগুলো আমরা তো ওই অ্যাডজেক্টিভ টাইপের ওয়ার্ড এবং ওই লাইনে যে কোহেসিভ ডিভাইসগুলো থাকবে, কোহেসিভ ডিভাইস কিন্তু তোমাদের বইয়ের 63 এবং 64 পৃষ্ঠা রয়েছে যেগুলো, সেগুলো ওকে। আর ইলাবোরেটেড সেন্টেন্স মানে কি 2-3টা সেন্টেন্স মিলে যে সেন্টেন্সটা অনেক বড় সেন্টেন্স হবে সেগুলো আমরা ইলাবোরেটেড সেন্টেন্স বলবো। প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা এটা পুরো বুঝতে পেরেছো, এবং তোমরা যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে যে স্যার বুঝতে পেরেছি। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা কম বুঝেছো ভিডিওটি তোমরা আবারও রিপিট করে দেখো, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আমার আগামী ভিডিও 6.3.2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।